আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টার দিকে আবু সাইদের বাড়িতে পৌঁছান তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুর যান প্রধান উপদেষ্টা। শহীদ আবু সাইদের বাড়িতে পৌঁছে ডক্টর ইউনূস তার কবর জিয়ারত করেন। মোনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কবর জিয়ারত শেষে প্রধান উপদেষ্টা আবু সাইদের ঘরে যান। সেখানে তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা বলেন, ধর্ম নিয়ে যেন কোথাও কোনো গোলযোগ না হয়, আমরা সবাই বাংলাদেশের সন্তান, এটা আবু সাইদের বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না। যে লক্ষ্য নিয়ে আবু সাইদ বুক পেতে দিয়েছিল তা বিফলে যেতে দেয়া হবে না বলেও জানান নোবেল লরিয়েট ডক্টর ইউনূস। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে, আমাদের ওরকম দাঁড়াতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু হাইকোর্টের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত করেছেন প্রধান বিচারপতি। সকাল 10:30টায় ভার্চুয়ালি এ বৈঠক হবার কথা ছিল। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান বিচারপতির এ উদ্যোগকে জুডিশিয়ারি কু করার পায়তারা অভিহিত করে সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার এ ষড়যন্ত্র নস্যাৎ করতে আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি। যেই প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, সেই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে তারা ডিজিটাল কু করার এক ধরনের পরিকল্পনা করছে। ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে যে গণবিপ্লবটি হয়েছে, সেই গণবিপ্লবটিতে খুনি হাসিনার পতন ঘটেছে, একটি স্বৈরাচারী ব্যবস্থার মূলোৎপাটন ঘটেছে। সুতরাং এই মূলোৎপাটিত ব্যবস্থাটির আবার পুনরুৎপাদনের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টাকে ছাত্র জনতা সেগুলোকে রুখে দেবে। দর্শক, হাইকোর্টে রয়েছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, কোর্ট এলাকায় এখন পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি বলছেন আসলে? মাহবুবা, আপনাকে আসলে আমি জানিয়ে রেখি যে বৈষম্য ছাত্র নেতারা নতুন করে যেটি আসলে তারা দাবি করছেন, তারা বলছেন যে প্রধান যে বিচারপতি রয়েছেন, প্রধান বিচারপতির মাধ্যমে অনলাইনে একটি তারা মিটিং করে যেটা একটি ক্লু করার চেষ্টা করছেন। তারা মূলত প্রধান বিচারপতি যে রয়েছে, প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছেন। আমরা কিন্তু এখানে যে সমন্বয়ক রয়েছে, সমন্বয়ের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থীরা আসলে যে আন্দোলন করে যে একটি বৈষম্যের বিরুদ্ধে যে তারা সাধারণত কথা বলার চেষ্টা করেছিল, কথা বলেছিল, যারা কিন্তু প্রধান বিচারপতি এর মাধ্যমে কিন্তু সেটি ধূলিসাৎ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এমনটি আসলে তারা দাবি করছেন। তারা যেটি বলছেন যে প্রধান বিচারপতি নিয়ে যে অনলাইন ক্লু করার চেষ্টা চলছে, আবার সেটি বলছেন যে মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে গত 2 দিন আগে আমরা দেখেছি যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি আসলে লাইভ করেছিলেন, লাইভে বলেছিলেন যে তার মা পদত্যাগ করেনি। তার ফলে কিন্তু তারা যেটি বলছে সেক্ষেত্রে যে সরকার গঠন হয়েছে তা কিন্তু অবৈধ, আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সংবিধান লঙ্ঘন করে সরকার গঠন করা হয়েছে এমন একটি দাবি করছেন। আর সেইটির প্রেক্ষিতে কিন্তু আন্দোলনকারীরা দাবি করছেন যে প্রধান বিচারপতি চাচ্ছেন যে যারা তার যে অন্যান্য যে বিচারপতি রয়েছে তাদের মাধ্যমে একটি করে যে বর্তমান যে অভ্যন্তরীণ সরকার রয়েছে সেটিকে আসলে অবৈধ ঘোষণা করার পায়তারা চলছে, এমনটি আসলে তারা সেই অভিযোগটি মূলত করেছেন। আর এখান থেকে তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতি সহ জুডিশিয়াল এর অন্যান্য যে সকল বিচারপতিরা রয়েছে সেই সকল বিচারপতিদের যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা যে হাইকোর্ট আছে সেখানে থেকে অবস্থান করে। পাশাপাশি এছাড়াও যে দেশের যে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যে বিচারিক আদালত রয়েছে, সকল আদালতের সামনে সকল শিক্ষার্থীদের কিন্তু তারা বলেছেন যে জড়ো হওয়ার জন্য। আমরা দেখতে যে এখানে তারা কিন্তু তাদের দাবিটি পেশ করছেন। আমরা একটু আপনাদেরকে সেটি শোনার একটু চেষ্টা করতেছি।
এখন যে প্রযুক্তি সমন্বয়ক রয়েছে তার সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো আজকে তাদের যে দাবিটি তারা মূলত কি দাবি, আজকে মূলত আপনাদের প্রধান কোন দাবিটি? আমাদের দাবি হচ্ছে আজকে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে 5 তারিখে, সেই গণ অভ্যুত্থানের 5 দিন না যেতেই এই প্যাসিস্টের দালাল খুনি হাসিনার দালাল প্রধান বিচারপতি আমাদের জনগণের যে ছাত্র জনতা যে সরকার গঠন করেছে ইন্টারিয়াম গভর্নমেন্ট, তার সাথে আলোচনা না করে তারা কোন দুঃসাহসে একটা ফুল কোর্টের মিটিং ডাকে, এটা আমাদের প্রশ্ন। ও যে দালালি করতেছে, আমরা এই দালালদের খুনি হাসিনার দালালদের পদত্যাগ চাচ্ছি। আমরা একটা পর্যন্ত সময় দিচ্ছি, প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আর আমরা এই সরকারের কাছে আহ্বান করব অতি দ্রুত বিচার বিভাগের পুনর্গঠন করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে তা যেন আর অবশিষ্ট না থাকে। আমরা চাই বিচার বিভাগের পুনর্গঠন, দেশ ও জাতির বলছিলেন যে তারা বলছেন যে এখনই সময় এসেছে যে হাইকোর্টের যে বিচার ব্যবস্থা সেটাকে সুষ্ঠুভাবে করতে হলে হাইকোর্টকে আসলে সংস্কার তার ব্যক্তিগত প্রধান বিচারপতি সহ অন্যান্য যে বিচারপতি রয়েছে তাদের পদত্যাগের দাবিতে আজকে এখন অবস্থান কর্মসূচি পালন। জি, ধন্যবাদ আপনাকে। প্রধান বিচারপতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর অপচেষ্টা করছেন অভিযোগ করে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এ ধরনের কাজ অনুচিত। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে বৈঠক শেষে তিনি বলেন, ছাত্রদের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পদত্যাগের বিষয়ে প্রধান বিচারপতিকে এটা বিবেচনায় নেওয়া উচিত। সকাল 9:35 সচিবালয়ে উপস্থিত হলে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। 5 দিন বন্ধ থাকার পর রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, 639 থানার মধ্যে শুক্রবার পর্যন্ত 361টি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন থানায় নিরাপত্তায় সেনা সদস্যরা কাজ করছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার 29টি থানা সহ দেশজুড়ে 417টি থানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের কারণে বেশি ক্ষতিগ্রস্ত থানাগুলোর কাজ এখনো শুরু করা যায়নি। পুলিশকে ভরসা দিতে অনেক স্থানে শিক্ষার্থীরাও তাদের পাশে থাকছেন। সীমান্তবর্তী এলাকার থানাগুলোর নিরাপত্তায় কাজ করছেন বিজিবি সদস্যরা। 6 আগস্ট থেকে ট্রাফিক পুলিশ শূন্য দেশের সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। দেশের সংকটে তাদের সাথে যোগ দিয়েছে আনসার বাহিনী, স্কাউট, রোভার স্কাউট সহ সাধারণ মানুষ। কোনো রকম দক্ষতা না থাকা সত্ত্বেও দারুণভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। এতে নিয়ম মেনে যানবাহন চালকরাও সহযোগিতা করছেন তাদের। আমার সন্তান এই জন্য এখনো পড়া টেবিল বাদ দিয়ে এখানে আছে যে দেশটাকে আগে রক্ষা করতে হবে। তারা অনেক কষ্ট করেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, এত কষ্ট তো শুধু আমাদের দেশটার জন্যই। আমরা দেশের মানুষ হয়ে আমরা যদি দেশের জন্য কাজ না করি তাহলে কি অন্যরা তো আর করবে না। দর্শক, রাজধানীর সড়কের পরিস্থিতি জানাতে শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, শাহবাগে ট্রাফিক ব্যবস্থাপনার কথা যদি আমি একটু বলতে চাই, সকালের মতোই এখানেও কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যরা, একই সঙ্গে নিরাপদ সড়ক চায়ের সদস্যরাও কিন্তু কাজ করছেন স্বতঃস্ফূর্তভাবে। কি বৃষ্টি কি রোদ কোনো কিছু তাদেরকে আসলে আটকাতে পারছে না। তারা কিন্তু আসলে স্বপ্রণোদিত হয়ে দেশের প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই কিন্তু তারা এই সড়কের ব্যবস্থাপনা কিন্তু দেখভাল করছে। এবং এই মুহূর্তে কিন্তু এখানে নিরাপদ সড়ক চায়ের যে চেয়ারম্যান আছেন ইলিয়াস কাঞ্চন, আমরা তাকে একটু লাইভে নেওয়ার চেষ্টা করব। আমরা আপনার মাধ্যমে দর্শককে শোনার চেষ্টা করবো যে তিনি আসলে কি বলছেন। দেখি 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 লাইভ। সেগুলো বন্ধ করার জন্য আমি দেখেছি যে সেটা হয়েছে, কাজ হয়েছে। এবং আমি বলেছি যে এরকম বাজার মনিটরিং করার জন্য। আমি যেদিন বলেছি তার পরের দিন থেকে দেখেছি ছাত্ররা বাজার মনিটরিং করছে। তো আমি
এই কাজগুলো যারা আমার কথা শুনে যারা করছে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে 31 বছর আগে আমি হতাশ হয়ে গেছিলাম। হতাশ হয়ে গিয়েছিলেন, আমরা আবারও সেই অফিস থেকে ফিরে আসলাম। আবার মানুষ বলে যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন। হ্যাঁ, এর জন্য আমি বলি জীবন্ত উদাহরণ, কি বলবেন এটা? আমি রক্ষা করাটা আসলেই অনেক কঠিন, এবং রক্ষা করা কঠিন কেন? কারণ হলো গিয়ে স্বাধীনতা মানে নেওয়ার জন্য একটা গ্রুপের প্রতি আপনার গিয়া যুদ্ধ করতে হয়, কিন্তু রক্ষা করার জন্য নানান কিসিমের লোক কাছ থেকে বেঁচে থাকতে হয়। কে কোন দিক দিয়ে আগুন দিল, কে কোন দিক দিয়ে দুর্নীতি করলো, কে কোন দিক দিয়ে ষড়যন্ত্র করলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হয়। তো সেই জন্যই আমাদের কার্যক্রম তো চলতেছে। আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের 122টা শাখা, আমাদের কিন্তু সারা দেশে 122টা শাখা, কিন্তু সারা দেশে আপনি ধামরাইতে যান, আপনি গাজীপুরে যান, আপনি যান, রাজশাহী যান, সব জায়গায় কিন্তু আমার কাজ করছে। আর আমাদের ঢাকায় যারা আছে, আমরা এই যে এই জায়গায় কাজ করছি, এই আন্দোলনের আগে দিয়েও তো আপনারা আমাকে দেখেছেন যে রাস্তায় আমি নিজে নেমে আমি ট্রাফিক কন্ট্রোল করার জন্য কাজ করি। এবং এটা মাহবুবা, আপনি যেমনটি শুনছিলেন যে নিরাপদ সড়ক চাই যে চেয়ারম্যান, তিনি কিন্তু আসলে তার আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার কিছু প্রত্যয় ব্যক্ত করছিলেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি 5 শিক্ষার্থী। গতরাতে ঢাকা ডেমরা হাইওয়েতে নিরাপত্তা টহল দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত এক শিক্ষার্থী জানান, ট্রাকটিকে তারা বারবার গতি কমানোর আহ্বান জানালেও শিক্ষার্থীদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় চালক। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে এবং আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করে। এদিকে দেশের বিভিন্ন শহরের আজও যানবাহনের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে শিক্ষার্থীরা। বরিশালে সকাল থেকে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছে ছাত্রছাত্রীরা। বন্দরনগরী চট্টগ্রামেও ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। টাঙ্গাইলেও শিক্ষার্থীরা সড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সড়কে যান চলাচলে সহায়তা করছে সিলেটের শিক্ষার্থীরাও। দর্শক, এবার চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের সড়ক শৃঙ্খলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর চালক আর যাত্রীদের আসলে প্রতিক্রিয়া কি? যে মাহবুবা যেমনটি বলেছেন, আসলে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন থেকেই কিন্তু চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল। এই মুহূর্তে ট্রাফিক ব্যবস্থা কিন্তু হাতে নিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা। খুব সুন্দরভাবে কিন্তু আসলে এই দায়িত্ব পালন করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা শুধু বলেছে আসলে নগরীর প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু তাদের অবস্থান রয়েছে এবং তাদের কিন্তু কোনো কোনো অভিজ্ঞতা ছিল না। এরপরও তারা কিন্তু খুব সুন্দর সুশৃঙ্খলভাবে কিন্তু এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং আমরা অনেক যাত্রীর সাথে, ড্রাইভারের সাথে কথা বললাম, তারা জানালো আসলে এখন এই মুহূর্তে কিন্তু গত 5 দিনে চট্টগ্রামের কোথাও কিন্তু কোনো ধরনের যানজট সৃষ্টি হয় নাই এবং খুব স্বাভাবিকভাবে চলছে। এবং এই বিষয়টিকে সাধারণ জনগণ কিন্তু সাধুবাদ দিয়েছেন। তারা জানিয়েছেন আসলে এই বিষয়টি খুবই ভালো লাগছে, যেহেতু শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তারা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এটা খুবই ভালো লাগতেছে এবং নগরীর কোথাও কিন্তু এই মুহূর্তে একেবারে যানজট নাই বললেই চলে, সুশৃঙ্খলভাবে সবকিছু পালিত হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামের সিএমপির মধ্যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে 16টি থানা রয়েছে। এই 16টি থানার মধ্যে গতকাল 11টি থানার ছোট্ট পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। যেই 5টি থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে আজকে একটি থানার কার্যক্রম উদ্বোধন হবে এবং এর পরে বাকি থানাগুলো ধীরে ধীরে কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। তবে এই মুহূর্তে চট্টগ্রাম নগরী একেবারে শান্ত এবং ধীরে ধীরে যে স্বাভাবিক পরিস্থিতি ছিল, সেই স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে এবং খুবই ভালো লাগতেছে এবং সাধারণ মানুষ এবং জনগণ কিন্তু এই বিষয়টিকে বাহবা দিয়েছে। মাহবুবা, এই ছিল আমার কাছে ট্রাফিক নিয়ে চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। মহাসড়ক ও বাজারের প্রতিটি স্তরে চাঁদাবাজি বন্ধ হওয়ায়, পাশাপাশি অবৈধ সিন্ডিকেট দুর্বল হয়ে পড়ায় হু হু করে কমছে নিত্যপণ্যের দাম। সরবরাহ বাড়ায় কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমেছে সবজির দাম। ডজনে 15 টাকা কমে বাদামি ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। কেজিতে প্রায় 100 টাকা পর্যন্ত কমেছে মাছের দামও। 1500 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ। 140 টাকার দেশি মুসুরি ডাল বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। 5 টাকা কমে কেজি প্রতি চিনি বিক্রি হচ্ছে 130 টাকায়। ভোক্তা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে সিন্ডিকেট ভাঙা জরুরি।
মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।